কিন্তু একটা কথা আপনি বলতে ভুল বলে ফেলেছেন স্যার। ওরা হচ্ছে চক্রান্তের শিকার। কার চক্রান্তের শিকার? আপনার চক্রান্তের শিকার। আপনার গুরু ওই বিকাশ ভট্টাচার্যের চক্রান্তের শিকার। আর আপনার কে যিনি ওই বিজেপিতে জয়েন করেছিলেন সেই শুভেন্দু অধিকারী শিকার। মমতা ব্যানার্জি কমিটি করবে এবং আপনাদেরকেও রাখবে। আপনাদের কি কাজ হবে জানেন স্যার? আপনাদেরকে ওই জল বওয়ার কাজ করাবে। ওখানে যে কমিটি হবে, কমিটিতে জল বইতে হয়, কিছু গেটকিপার রাখতে হয়। গেটকিপার থাকবে ওই আপনাদের ওই গুরুদেব, সেটা হচ্ছে বিকাশ ভট্টাচার্য। আর আপনি শামীম, ওরা হচ্ছে জল বইবে। কারণ মমতা ব্যানার্জির সঙ্গে পাঙ্গা নিতে গেলে আপনাদেরকে এখন 10 বছর শিক্ষা নিতে হবে। আপনারা কালকে মাননীয় বিচারপতি ছিলেন, কিন্তু এখন হচ্ছে বিজেপির সাংসদ। তার বক্তব্য শুনেছেন এবং জীবনে উনি একটা সত্য কথা কালকে বলেছেন। কি বলেছেন? যে চাকরি প্রার্থীরা সুমন বিশ্বাস, যিনি ছিলেন বিজেপির একজন কট্টর দালাল, তিনি এবং তার কিছু সহকারী ওনার কাছে গিয়েছিলেন এবং বিচারপতি একটা খুব ভালো কথা বলেছিলেন এবং তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটা সত্য কথা বলেছেন। কি বলেছেন? না, যে সমস্ত চাকরিহারা গেছে তাদের কোনো দোষ নেই, তারা হয়েছে শিকার। কিন্তু একটা কথা আপনি বলতে ভুল বলে ফেলেছেন স্যার। ওরা হচ্ছে চক্রান্তের শিকার। কার চক্রান্তের শিকার? আপনার চক্রান্তের শিকার। আপনার গুরু ওই বিকাশ ভট্টাচার্যের চক্রান্তের শিকার। আর আপনার কে যিনি ওই বিজেপিতে জয়েন করেছিলেন সেই শুভেন্দু অধিকারী শিকার। আর তার সঙ্গে ওই নেংটি ইঁদুরের মতো ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে শামীম। যে শামীম কোনো সভ্যতা নাই, ভদ্রতা নাই, একটা বর্বর অসভ্য, এইসব কথা বললেও তাকে ভুল বলা হয়। সেই অসভ্য বর্বর শামীম এবং ওই বিকাশের কিছু সহচারী আপনাকে সাহায্য করেছে। আপনি দারুণ কথা বলেছেন স্যার। আপনাদের চক্রান্তের শিকার হয়েছে এই হাজার হাজার ছেলে, তাদের পরিবারে আজকে আপনি অশান্তির ঝড় বয়ে এনেছেন। তারপর কি বলেছেন? সরকার তো কমিটির দিকে গেল না, যদি এখনো কমিটি করে আমরা যাব। মমতা ব্যানার্জি কমিটি করবে এবং আপনাদেরকেও রাখবে। আপনাদের কি কাজ হবে জানেন স্যার? আপনাদেরকে ওই জল বওয়ার কাজ করাবে। ওখানে যে কমিটি হবে, কমিটিতে জল বইতে হয়, কিছু গেটকিপার রাখতে হয়। গেটকিপার থাকবে ওই আপনাদের ওই গুরুদেব, সেটা হচ্ছে বিকাশ ভট্টাচার্য। আর আপনি শামীম, ওরা হচ্ছে জল বইবে। কারণ মমতা ব্যানার্জির সঙ্গে পাঙ্গা নিতে গেলে আপনাদেরকে এখন 10 বছর শিক্ষা নিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা বলেছেন এবং দারুণ কথা বলেছেন স্যার। যদি আপনি দেখুন, আপনারা যে চক্রান্তের মধ্যে ছিলেন এবং রায় যে ভুল ছিল, তাহলে এই কথাটার মধ্যে প্রমাণ হয়েছে। আপনি কি বলেছেন? যে যদি রিভিউ পিটিশন হয় তাহলে চাকরিহারাদের অনেক কথা বলা থাকবে। অবশ্যই স্যার, এই রায় ছত্রে ছত্রে ভুল ছিল এবং আপনি বলে গেছেন কালকে আপনার অজ্ঞাতসারে যে অনেক কথা বলার আছে। এই রায় পুরোপুরি ভুল ছিল এবং আমরা আমাদের হয়ে মুকুল থেকে লড়বেন এবং যে সমস্ত আইনজীবীরা লড়বেন তারা ছিনিয়ে নিয়ে আসবেন আপনাদের কাছ থেকে এই চাকরি। তারপর আপনি আরো একটা কথা বলেছেন স্যার। কি বলেছেন? যোগ্য অযোগ্য রাজ্য সরকার এখন করতে পারতো, কিন্তু সেভাবে করেনি। ভেরি গুড। যোগ্য অযোগ্য রাজ্য সরকার করবে, এ আবার কি কথা? সিবিআই তদন্ত করছে, আচ্ছা, তারপর বিচার করছে সুপ্রিম কোর্ট। তাহলে যোগ্য অযোগ্য তো ওরা বাঁচবে। তাহলে আপনারা যোগ্য অযোগ্য বাঁচছেন না, যোগ্য অযোগ্য বাঁচবে সেটা হচ্ছে রাজ্য সরকার। তাহলে ধরুন একজন কোনো ধর্ষণকারী, সে ধর্ষণ করলো, তাহলে কোর্ট বিচার করবে না, বিচার করবে রাজ্য সরকার। কিন্তু দারুণ নিয়ম স্যার। আপনি তো বিচারপতির ঊর্ধ্বে। আপনাকে অরুণাভ ঘোষ ঠিক কথা বলেছিল, আপনি ব্যাকপথেই পেয়েছেন। আপনি নাম্বার 1 অযোগ্য স্যার। আপনি খুব ভালো কথা বলেছেন স্যার। আপনি যে অযোগ্য একটি মাল তার পুরো প্রমাণ। আর আচ্ছা, আর একটা কথা আপনি বলেছেন স্যার। কি কথা বলেছেন? যে রাজ্য সরকার চাইছে একটা জটিলতা সৃষ্টি। এটা কিন্তু আপনি খুব বাজে কথা বলেছেন স্যার। রাজ্য সরকার কিন্তু জটিলতা সৃষ্টি করতে চাইছে না। রাজ্য সরকার নয়, জটিলতা সৃষ্টি করছেন আপনি, শুভেন্দু অধিকারী আর আপনার গুরুদেব। ওরাই এই রাজ্যটাকে যেহেতু ভালোভাবে মানে রাজনৈতিকভাবে দখল করতে পারছে না, সেজন্য আপনি ওদের চক্রান্তের মাধ্যমে জয়েন হয়েছিলেন। তারপর বিজেপিতে গিয়ে আপনারা কিন্তু একটা স্যার বৈঠক করেছিলেন স্যার, এটা মনে আছে স্যার? কি বৈঠক স্যার?
আমরা কিন্তু প্রতিদিন কাগজে পড়েছি। যেদিন রায় হয় সুপ্রিম কোর্টে তার 5-7 দিন আগে আপনি আপনাদের ওই যে গুরুদেব অমিত শাহ এবং আপনাকে যে ওই বিজেপিতে জয়েন করিয়েছিল আমাদের শুভেন্দু অধিকারী একটা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে ঠিক হয়েছিল, আমরা গোপন সূত্রে জেনেছি, সঠিক কি বেঠিক সেটা পেপারে বেরিয়েছিল আমরা জানি না, কিন্তু ওই পেপারে বলা হয়েছে কি আপনারা একটা গোপন বৈঠক করেছিলেন যাতে 26,000 প্যানেল বাতিল হয়। তাহলে আপনারা ছিলেন মেন চক্রান্তকারী। এটা কোনোভাবেই আজকে রাজ্য সরকারের উপর দোষ দিয়ে লাভ নাই। আপনারা চক্রান্ত করেছিলেন এবং সেটা পুরোপুরি প্রমাণিত, নাহলে পেপারে বেরোবে কেন? আপনারা কেস করলেন না কেন পেপারের এগেনস্টে? এবং যেদিন এই কেসটা হয়, যেদিন রায়দান হয়, সেদিন আমরা টিভির পর্দায় দেখেছি এবং পরের দিনে বর্তমান পেপারে বেরিয়েছে। কি বেরিয়েছে না, নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান বিচারপতির ছবি, এবং ওখানে আমরা দেখেছি নাকি ওনাকে রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হবে। ভেরি গুড স্যার। 26,000 ছেলের প্রাণের বিনিময়ে, ফাঁসির বিনিময়ে একটা সাংসদ পদ, বাহ, একদম দুর্ধর্ষ ব্যাপার স্যার। আচ্ছা, আর একটা কথা বলি, আমরা বলেছিলাম আমাদের যে দেবাংশু বসাকের যে বেঞ্চে, আপনি বলছেন যে দেবাংশু বসাকের বেঞ্চ রাজ্য সরকারকে বহুবার বলেছে যোগ্য অযোগ্য বাছাই করা হবে। দেবাংশু বসাক যেটা বলেছে আপনি জানলেন কি করে? কারণ লাইভ স্ট্রিমিং তো বন্ধ ছিল। তাহলে কি ওনাদের সঙ্গে আপনাদের যোগাযোগ ছিল? কারণ আপনার গুরু ওই অভিজিৎ গাঙ্গুলি, আপনার গুরু বিকাশ ভট্টাচার্য এবং আপনার ওই যে আপনাকে নিয়ে গিয়েছিল আপনাদের শুভেন্দু অধিকারী, উনি কিন্তু আজকে 7 দিন আগে বলেছিলেন যে আজকে বোমা পড়বে, এবং আপনিও বলছেন যে যোগ্য অযোগ্য বাছাই করতে বলেছিল। তা যোগ্য অযোগ্য বাছাই করার কাজ কি রাজ্য সরকারের না ডিভিশন বেঞ্চের? যদি ডিভিশন বেঞ্চ যদি যোগ্য অযোগ্য বাছাই করতে না পারে, তাহলে ওরা গরু চড়াকে যাক। আজকে ডিভিশন বেঞ্চের দায়িত্ব যে তারা কারা কোনটা যোগ্য কোনটা অযোগ্য, বাবা ফ্রেশ করে দাও, এরা ফ্রেশ, এরা হচ্ছে প্রবলেমের। তাহলে আজকে রাজ্য সরকার কেন বলবে তোমরা বিচার করছো? আর রাজ্য সরকার কি তাহলে কোর্ট? রাজ্য সরকারের কোর্ট নয়। লাস্ট আপনি কি বলছেন, এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার। আপনি বলছেন যে মমতা ব্যানার্জি রাজনৈতিক ধান্দা ছাড়া একটা কথা বলেন না এবং কখনো সত্য কথা বলেন না। আপনি সত্য কথা বলেন তো? আপনি একজন বিচারপতি হয়ে আপনি কি করে ধান্দাবাজি করলেন? আপনি বলেছিলেন যে আমার দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ আছে। আপনি একজন বিচারপতি ছিলেন, আপনি যোগাযোগ রাখলেন এবং ওই আমার সঠিক কি বেঠিক তার কোনো তদন্ত করলেন না এবং কোন রকম ফরেনসিক করলেন না, আপনি রায় দিয়ে দিলেন। তাহলে নাম্বার 1 অযোগ্য ব্যক্তি হিসেবে কেউ তাকে বিচারপতি হিসেবে আপনি হচ্ছেন একজন অযোগ্য একটা বিচারপতি। আপনাকে ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমি একজন অযোগ্য ব্যক্তি, আমি এটা ফরেনসিক ছাড়া আজকে এই হাজার হাজার ছেলের আজকে জীবন ধ্বংস করেছি। বাহ, ভেরি গুড। আচ্ছা, লাস্ট একটা কথা আপনাকে আসতেই হয়, তারপর পরের কথায় ফিরে আসবো। আপনাকে আমি একটা কথা বলছি, আপনি লড়াই করতে যাচ্ছেন মমতা ব্যানার্জির সঙ্গে, তো আমি মমতা ব্যানার্জির হয়ে কিন্তু কথা বলছি না, আমি অমিতাভ বচ্চনের একটা ডায়লগ বলতে চাই। अरे छोड़ दो ये झगड़ा करने के लिए मर्द का कलीजा चाहिए, ये साला चुहा क्या लड़ेगा है? আপনি লড়াই করতে পারবেন না স্যার। আপনাদের ওই যে প্রতিহিংসা আছে না, এই ওয়েস্ট বেঙ্গলকে দখল করব, 100% আপনি দখল করতে পারবেন না। 62তে আছেন, একদম 26-এ নেমে যাবেন। কখনো হয় নাকি? আজকে নিজের ঘরে আগুন জ্বালিয়ে আপনি পরের ঘরে আগুন জ্বালাচ্ছেন। দেশলাই কাঠি জানেন? দেশলাই কাঠি, আপনি দেশলাই কাঠির বারুদ প্রথমে জ্বলে তারপর কাউকে জ্বালায়, সে জ্বালাতে পারলো কি জ্বাললো না, আপনি নিজে তো জ্বলে গেলেন। আপনি জানেন আপনারা কত বড় ভুল তথ্য আজকে দিয়ে গেছেন। আজকে আপনাদের দ্বারা পরিচিত ওই গদি মিডিয়া 3-4 দিন আগে যে হিয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্টে, কি বলেছিল যে ওএমআর ইস্যু হচ্ছে টেন্টেড, কিন্তু আমাদের কাছে একটাই কোশ্চেন আছে, ওই গদি মিডিয়ার যারা দায়িত্বে আছে তারা কি ইংলিশ বোঝে না? আমি 100% শিওর তারা ইংলিশ বোঝে না, বা তারা যেভাবে আজকে পশ্চিমবঙ্গে অশান্ত করতে চাইছে বাই প্ল্যান, এটাই ছিল। কারণ গদি মিডিয়াকে আমি বলে দিচ্ছি, শুনুন, ইংরেজিটা আমরা জানি, কি সেদিন রায় হয়েছিল, কি হিয়ারিং হয়েছিল শুনুন, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। মুকুল রহতগি বলেছিলেন
ডিভিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, যে স্যার আমরা এখানে এসেছি ওএমআর মিসম্যাচ যেটা হয়েছে আপনি লিখিতভাবে বা বলুন যে এটা টেন্টেড কি নন টেন্টেড। তখন বিচারপতি বললেন আমরা তো বলেই দিয়েছি, আপনারা তো আগেই বলেছিলেন যে আপনারা টেন্টেড নন, তাহলে আপনারা আবার কেন এসেছেন। এবং তখন মুকুল রহতগি আবার বললেন যে তাহলে স্যার আমাদের এখানে জয়েন করানো হচ্ছে না। তখন উনি বললেন যে আপনারা রাজ্য সরকারের কাছে যান, রাজ্য সরকার ইচ্ছা করলে আপনাদেরকে জয়েন করাতে পারে। কারণ এখানে এই চক্রান্তকারীরা জানে যে আজকে কোনোভাবেই ওএমআর ইস্যুটাকে সাবমিট করা যাবে না, প্রতিষ্ঠিত করা যাবে না, তাই জোর করে বাই ফোর্স যেভাবে আজকে আরজি কর কাণ্ডে 5-7 জন 10 জনকে ধর্ষণকারী হিসেবে চিহ্নিত করতে চেয়েছিলেন, কিন্তু নাম্বার 1 ছিল হচ্ছে সঞ্জয়, তার বদলেও আপনারা চেয়েছিলেন আরো 10 জন 12 জন যেন ধর্ষণকারী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এটা কি মামার বাড়ি আপনার নাকি যাকে খুশি ধর্ষণকারী হিসেবে আপনারা ঢুকিয়ে দেবেন, যাকে খুশি টেন্টেড বলে দেবেন। আজকে আমাদের এই ওএমআর ইস্যু কোনো প্রমাণিত হলো না, তাকে আপনারা বলে দেবেন টেন্টেড। কিন্তু স্যার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এটা পারবেন না, আপনারা খুব ভুল কাজ করছেন। আমরা টেন্টেড নই, আমরা কিন্তু আবার স্কুলে যাব, আপনারা রাখতে পারবেন না, আপনারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় কোনোদিন আসতে পারবেন না। আর লাস্ট কথা বলছি, আপনারা কয়েকজন দালালকে ছেড়ে রেখেছেন। কারা? সেটা হচ্ছে সুমন বিশ্বাসের মতো ছেলে, যারা বিজেপির একমাত্র দালাল। তারা আপনাদের সঙ্গে চক্রান্ত করে পশ্চিমবঙ্গে অশান্ত করতে চাইছে। তারা কি চাইছে? তারা চাইছে তারা চাকরি চলে যাক, কারণ আপনাদের কাছ থেকে তারা প্রভূত উপকার পাবে এবং তাদের ওই উপকারের পরিবর্তে এই 26,000 ছেলের জীবন জীবিকা নষ্ট হয়ে যাবে। খুব সাবধান। আজকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জেগে উঠেছে। আজকে আমাদের যে সমস্ত আমরা বাইট দিচ্ছি, আজকে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, আপনাদের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে। এবং আপনারা সাবধান হয়ে যান, যদি এখনো সাবধান না হন। আপনারা চাকরি খেয়েছেন, কি করে চাকরিটা ফিরিয়ে আনবেন সেটা আপনার দায়িত্ব, সেটা রাজ্য সরকারের নয়। খুব হুঁশিয়ার।